নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক ফকিরচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। সেদিন দুপুর থেকেই মেঘ করেছিল। একটা আসন্ন বর্ষণ প্রতিক্ষণেই যে আসতে পারে, ঘন ঘন বিদ্যুৎ স্ফুরণ ও মেঘগর্জন তার আশঙ্কা দেখাচ্ছিল। শ্রাবণ মাসের শেষ, পদ্মা কানায় কানায় ভরে উঠেছে। আর একটু বিস্তৃত হলেই যেন সব একাকার হয়ে যাবে। নদীকূলে যাদের অস্থায়ী ঘর ছিল তারা পদ্মাকে বিলক্ষণ চিনত, সুতরাং পূর্বেই সরে গেছে। সন্ধ্যার অনতিপূর্বেই বাতাস অল্পে অল্পে প্রবল হতে আরম্ভ করল। দেখতে দেখতে ঝড় উঠল। বড় বড় বৃক্ষগুলি মাতালের মতো টলতে লাগল। একবার মৃত্তিকা স্পর্শ করে তখনই উঠে দাঁড়াচ্ছিল। পদ্মা বিপুল বিক্রমে নেচে উঠল। মাঝিরা জোর করে হাল চেপে ধরল। দাঁড়িরা প্রাণপণ শক্তিতে দাঁড় বাইছিল। কারো মুখে কথা নেই। পদ্মার কূলে বালির ওপর প্রবোধদের অফিস। অফিসের অল্প দূরেই বাসা। এখানে বড় লোকের বসবাস নেই। আপিসের জন কয়েক বাঙালি, কয়েকজন সাহেব ও কুলি, খালাসি, চাকর বাকর নিয়েই এই স্থানটি পরিপূর্ণ। সেদিন আপিস থেকে ফিরে প্রবোধ তার ছোট ঘরটিতে বসে বন্ধু করুণার সঙ্গে ঝড়ের গল্প করছিল। অল্পদিন হলো তারা এখানে এসেছে। এই সামান্য দিনের পরিচয়ের মধ্যে এমন একটি নিগুড় প্রণয় তাদের ভেতর জেগেছিল যেন আশৈশব তারা একত্রে বর্ধিত ও শিক্ষিত। পদ্মার দিকে জানলাটি খুলে তারা উত্তাল জলতরঙ্গের ভীষণ নৃত্য দেখে ভয়ে শিউরে উঠছিল। হু হু শব্দে বাতাসরুদ্ধ কবাটও জানলায় আঘাত করে ফিরছিল। পদ্মাবক্ষে একখানি তরণী ঝড়ের মুখে ঢেউয়ের মাথায় খরস্রোতে ভেসে আসছিল। চারিদিকে তরঙ্গ উঠে নৌকাখানিকে যেন পর মুহূর্তেই গ্রাস করবার উপক্রম করছিল। তারা একদৃষ্টে নৌকাখানির দিকে চেয়ে রইল, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নৌকাখানি আর দেখা গেল না। প্রবোধ বসেছিল, ভয়ে সে দাঁড়িয়ে উঠল। তার হাত পা কাঁপতে লাগল। বলল, যা, ও কি বাঁচে? দেখতে দেখতে তলিয়ে গেল। ওহ, কি ভয়ানক! সহানুভূতির স্বরে করুণারও প্রাণ ব্যাকুল হল। করুণা এতক্ষণ নির্বাক, নিষ্পন্দ ও অচেতন হয়ে সেদিকে চেয়েছিল। সহসা উৎসাহপূর্ণ কণ্ঠে বলে উঠল, বাহবা মাঝি! প্রবোধ, ওই দেখো, নৌকো ঢেউয়ের মাথায় চড়ে বসেছে। মাঝি শক্ত না হলে আর এই ঝড়ে বেরিয়েছে। প্রবোধ যেন নিজে বিপদ থেকে উদ্ধার পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু পরক্ষণেই তরঙ্গ আরও প্রবল মূর্তি পরিগ্রহ করল। প্রবোধ এখানকার একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। 1 বছর হলো পাশ করে চাকরি নিয়ে এখানে এসেছে। করুণা এই আপিসের একজন কেরানি। প্রবোধ বলল, আজকে সাহেবকে বলে নদী তীরের আলোগুলো জ্বালিয়ে রাখা ভালো। এই দুর্যোগে অনেক সুবিধা হতে পারে। রাত্রে মাঝিরা আলো দেখে বিপদের সময় কিনারা ঠিক করতে পারে। করুণা বলল, জিয়ে সাহেব জানোই তো, তিনি কি রাজি হবেন? প্রবোধ কোনো কথা না বলে হারিকেন লণ্ঠন হাতে নিয়ে সেই ঝড়ের ভেতর সাহেবের বাংলোর অভিমুখে যাত্রা করল। করুণাও তার সঙ্গে সঙ্গে চলল। সাহেব প্রবোধের কথা শুনে অনেকক্ষণ পর্যন্ত নিস্তব্ধভাবে তার মুখের ওপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, আজ রাত্রে কার পাওয়ার হাউসে থাকবার পালা? প্রবোধ উত্তর করল, এই ডয়েল সাহেবের। যেমন ভয়ানক ঝড় হচ্ছে, একটা বিপদ হবার খুব সম্ভাবনা। সেজন্য কিছু পূর্বে আমি তাকে পাওয়ার হাউস বন্ধ করবার আদেশ দিয়েছি বাবু। বলে নির্বাণোন্মুখ চুরুটটি টানলেন। আগে যদি অনুমতি করেন। সাহেব তাড়াতাড়ি তীব্র স্বরে বলে উঠলেন, হুকুম দিয়ে তা প্রত্যাহার করা আমার স্বভাব নয়। আগে সে কথা বলছি না, আজ পাওয়ার হাউসে যদি আমাকে থাকতে অনুমতি দেন। সাহেবের চোখের তারা খুব উজ্জ্বল দেখালো।
মুখে বেশ একটুখানি আশ্চর্যের ভাব ফুটে উঠল। বিদ্যুৎ স্ফুরণের মতো ক্ষণকালের নিমিত্ত দুটি অধর ওষ্ঠের মধ্যস্থিত চুরুটের ফাঁকে একটুখানি প্রচ্ছন্ন হাসি দেখা দিয়েই লুকিয়ে পড়ল। পরক্ষণে সাহেব গম্ভীর মূর্তি ধারণ করলেন। করুণা ভীত হল। দুর্দান্ত সাহেবের কাছে কোনো বাঙালি এতক্ষণ ধরে কথা বলবার সাহস করে না। সে পেছন থেকে প্রবোধের অঙ্গ স্পর্শ করল। ঠিক সেই সময় বাইরে বাতাস গোঁ গোঁ শব্দ করে উঠল। অকস্মাৎ একটা প্রবল ঝটকা এসে গৃহভিত্তি থেকে বহুমূল্য একখানি চিত্র টেনে মেঝের ওপর ফেলল। ছবিখানি চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল। প্রবোধ সেদিকে ছুটে যাবার উপক্রম করবার পূর্বেই সাহেব অচঞ্চলভাবে বললেন, বাবু, ছবি ভেঙে গেছে, তুমি জুড়তে পারবে না। অনর্থক পরিশ্রম করবার প্রয়োজন নেই, নতুবা আমি নিজে নিশ্চিন্ত থাকতে পারতাম না জানবে। এরপর সকলে অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। সাহেব এক মনে কি ভাবতে লাগলেন। মাঝে মাঝে চুরুটের ধোঁয়া তার জাগ্রত অবস্থার প্রমাণ দিচ্ছিল। বাইরে প্রলয় প্রকৃতির প্রবল শ্বাস প্রশ্বাস বইছিল। গৃহের জানলা দরজাগুলি বাতাসে থেকে থেকে কেঁপে উঠছিল। সহসা সাহেব বললেন, বাবু, তুমি ছেলে মানুষ, তোমার এখনো সংসারের অভিজ্ঞতা বেশ হয়নি। তুমি একা পাওয়ার হাউসে এই দুর্যোগে থাকতে পারবে? প্রবোধ উৎসাহ ভরে উত্তর করল, পারবো। দেখো বাবু, যেন কোনো রূপ গোলমাল না হয়। জানো তো, ঝড়ের সময় খুব সাবধানে কাজ করতে হয়। সে বিষয়ে কোনো ভাবনা নেই স্যার। আচ্ছা, যাও, কিন্তু দেখো যেন কোনো রূপ গোলযোগ না হয়। প্রবোধ ও করুণা দুজনে সাহেবকে অভিবাদন করে প্রস্থান করল। রাত্রি 9টা বেজে গেছে। আর একটু পরেই সাহেবের পূর্ব আদেশ মতো পাওয়ার হাউস বন্ধ হবে। আকাশ তেমনই মেঘাচ্ছন্ন। বৃক্ষগুলি প্রেতের মূর্তি পরিগ্রহ করে অন্ধকারে নাচছে। বাতাস শোঁ শোঁ শব্দ করে ছুটছে। বড় বড় ঢেউগুলি নদী সৈকতে আছড়ে পড়ছে ও ভীষণ গর্জনে চতুর্দিক প্রতিধ্বনিত করছে। ইয়ার্ডে কাজকর্ম বন্ধ হয়ে গেছে। সকলেই বাসায় উদ্বিগ্ন অন্তরে প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা করছে। কেবল সাহেবদের বাংলা থেকে মাঝে মাঝে সঙ্গীতের উচ্চ কলরোল শ্রুতিগোচর হচ্ছিল। সেই উচ্ছৃঙ্খল হাস্য তখন বিভৎস বিকট বিভীষিকার মতো মনে হচ্ছিল। কেবল ইঞ্জিনিয়ার সাহেবের বাংলো নিস্তব্ধ। প্রবোধ তাড়াতাড়ি আহারাদি সমাপন করে করুণার বাসায় গিয়ে তাকে বলল, কি হে, যাবে নাকি? করুণা বলল, হ্যাঁ চলো, কিন্তু ভাই আজ অত্যন্ত মাথা ধরেছে, যেন খসে পড়ছে, মাথা তুলতে পারছি না। প্রবোধ একটু ভেবে বলল, দেখো, যেরূপ দুর্যোগ, তোমার যখন মাথা ধরেছে তখন আজ আর গিয়ে কাজ নেই, শেষে কি একটা অসুখ করে বসবে। বলে সে বাসা থেকে একাই বের হয়ে পড়ল। বাসা থেকে ইয়ার্ড 5 মিনিটের পথ। ইয়ার্ড থেকে পাওয়ার হাউস পদ্মার ধারে 5 মিনিটের মধ্যেই পৌঁছানো যায়। প্রবোধ দেখল কেবল সাহেবদের বাংলোর বাতিগুলিই জ্বলছে। ইয়ার্ডের প্রায় সমস্ত আলোক নির্বাপিত করে দেওয়া হয়েছে। 2-1টি মাত্র বাতি ইয়ার্ডের মাঝে মাঝে জ্বলছে। 2-1 স্থানে খালাসিরা এটা সেটা নাড়ছে। প্রকাণ্ড প্রকাণ্ড ইঞ্জিনগুলো সমস্ত দিন যেন যুদ্ধ করে মৃতের মতো নির্জীবভাবে স্তব্ধ হয়ে রয়েছে। যারা 1 ঘন্টা পূর্বে অসুরের শক্তিতে চলেছে এবং বজ্রের শব্দে ইয়ার্ড প্রতিধ্বনিত করেছে, এখন তাদের অবস্থা দেখলে সে কথা মোটেই মনে হয় না। ঠান্ডা বাতাসে প্রবোধের বেশ একটু শীত শীত করতে লাগলো। সে মনে মনে ভাবল, করুণাকে না এনে ভালোই করেছি, এই উদ্দাম বাতাসে নিশ্চয়ই তার অসুখ করত। তারপর তার মনে হলো, করুণা খুব পরিশ্রমী, এই কমাসে সে বাতিঘরের কাজ বেশ শিখেছে। তার উৎসাহ দেখে আশ্চর্য হতে হয়। সারাদিন কেরানিগিরি করেও রাত্রে আমার সঙ্গে সমানে ডিউটি করে। আজকাল তো সেই সব করে, আমাকে কিছুই করতে হয় না। আরও মাসখানেক পরে একবার সাহেবকে তার কাজ দেখিয়ে আশ্চর্য করে দিতে হবে।
করুণারও এ বিষয়ে বেশ একটা নেশা জন্মেছিল। প্রবোধের রাত্রের ডিউটি থাকলে সে তার সঙ্গে গল্প করতে করতে বাতিঘরে যেত। প্রবোধকে নানারূপ প্রশ্ন করত। এটাকে কি বলে, এ হাতলটা ধরে টানলে কি হয়, এই তারটায় হাত দিলে কি হয়। প্রবোধ একে একে তাকে সমস্ত বুঝিয়ে দিচ্ছিল। প্রথম প্রথম কৌতূহল উদ্দীপ্ত হয়ে সে বাতি জ্বালবার সুইচ হাতলটি উঁচু করে দিলে যখন মুহূর্তের মধ্যে সকল আলো নিভে যেত, তখন সে পরিহাস করে বলতো, এই আমার শক্তি অসীম, ইচ্ছা করলে আলো দিতে পারি, আবার আলো নিতেও পারি। তখন উভয়ের মধ্যে হাসির ধুম পড়ে যেত। কেউ কোথাও নেই। রাত্রিতে দুটি বাঙালি যুবক এমনই করে নির্জন নদী তীরে তাদের কর্মভার পীড়িত প্রবাসের দীর্ঘ দিনগুলিকে আনন্দের মধ্যে মুক্তি দেবার ব্যবস্থা করত। প্রবাসের দীর্ঘ রাত্রিগুলি বেশ সুখে ও শান্তিতে কেটে যেত। পদ্মার কলকল শব্দ, কখনো কখনো মাঝিদের বিরহ সঙ্গীত বাতাসে ভেসে এসে তাদের নির্জন নিশীথের সঙ্গী হতো। কোনো কোনো দিন রাত্রে মাঝিরা পদ্মায় মাছ ধরত, সুতরাং জাল ফেলার শব্দ শোনা যেত। করুণা মজা করবার জন্য নদীর কিনারার আলোগুলো সব একসঙ্গে জ্বেলে দিত। আলো দেখে মাছ পালিয়ে যেত, মাঝিরা বিরক্ত হতো। আবার কোনো কোনো দিন নির্বোধ খালাসি যখন বসে বসে ঘুমিয়ে ঢুলত, তখন তার গায়ে ব্যাটারি ঠেকিয়ে দিয়ে তাকে জাগিয়ে দেওয়া হতো। তারপর তাকেই সে রাত্রির জন্য গল্পের নায়কের আসনে বরণ করে গল্পগুজব চলত। হাজিপুর জেলায় তার ঘর। 6 বিঘা ক্ষেত আছে, 2খান লাঙ্গল, 4টে গরু, 3টে আম গাছ, বুড়ো মা। এসব কথা খুব আগ্রহ ও উৎসাহ ভরে সে বলতো। আর কেউ আছে কিনা জিজ্ঞাসা করলে সে অনেকক্ষণ কোনো উত্তর দিত না, নীরব হয়ে থাকত। অনেক পীড়াপিড়ির পর বলতো, সে আজ 5 বছর নকরি করতে এসেছে, আসবার সময় সে শাদি করে এসেছে, সে বউ ঘরে আছে। বলতে বলতে সে একটু উতলা হতো। ও বলতো, এইবার ছুটি নিয়ে বাড়ি যাব। অমনি সে বাড়ি যাবার জন্য ব্যাকুল হয়ে পড়তো। কাতরতা প্রকাশ করে বলতো, হ্যাঁ বাবু, আমার ছুটি করিয়ে দিন। প্রবোধ বলতো, তুই তোর বউকে কেন এখানে নিয়ে আয় না, আমি আমার বউকে নিয়ে আসবো, তুইও তোর বউ আমার বাড়ি থাকবি। সে বলতো, হ্যাঁ তা হয় না বাবু, তা হয় না, বুড়া মার কি হবে। সে রাত্রিতে সাহেব অনেকক্ষণ পর্যন্ত আরাম কেদারায় শুয়ে শুয়ে বই পড়ল। তিনি 10 বছর ভারতবর্ষে এসেছেন, মধ্যে কেবল একবার বিলাত গিয়েছিলেন। অনেকে মনে করেছিল সাহেব বোধহয় বুড়ো বয়সে বিবাহ করতে চলেছেন, এবার সাহেবের মেজাজ ভালো হবে। কিন্তু তিনি যখন ফিরে এলেন, তখন বধূর পরিবর্তে একরাশ বই নিয়ে এলেন। সাহেব বড় কারো সঙ্গে মিশতেন না। কাজ ও কেতাব তাঁর জীবনের সঙ্গী ও সাথী ছিল। তিনি অত্যন্ত গম্ভীর প্রকৃতির লোক ছিলেন। কারো সঙ্গে বড় হেসে কথা বলতেন না। সকলেই তাকে অত্যন্ত ভয় করত। বিশেষত বাঙালি কর্মচারী তাঁর সম্মুখে যেতে ভীত হতো। সকলে মনে মনে ভাবত, লোকটা সংসার ধর্ম করল না, সেজন্য মায়া মমতা কিছুই বুঝল না। অন্যান্য সাহেবেরা পর্ব উপলক্ষে নাচে তাঁকে নিমন্ত্রণ করলে কোনোদিনই তিনি যোগ দিতেন না। কাজ ও বই ভিন্ন বোধহয় আর কিছু তাঁর চিত্ত হরণ করতে পারত না। ঘড়িতে ঢং ঢং করে 10টা বেজে গেল। সাহেব অন্যদিন ঠিক 9টার সময় শুতে যান, কিন্তু সেদিন বেহারা 9টার পর 2বার অছিলা করে ঘরে ঘুরে গেল। এটা সেটা নেড়ে ঘড়ির দিকে চাইল। সাহেব একবার পুস্তক থেকে চোখ তুলে তার দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে ঘড়ির দিকেও চেয়ে দেখলেন, কিন্তু একটিও কথা বললেন না। বেহারা অগত্যা দ্বারের কাছে বসে বসে ঢুলতে লাগলো, আর মনে মনে সাহেবকে বিলম্বের জন্য তার যতগুলি মিষ্ট বচন জানা ছিল প্রয়োগ করল। সাহেব কেতাব রেখে ঘরের মধ্যে পদচারণা করতে আরম্ভ করলেন। তার মুখে নানা প্রকার চিন্তার ভাব পরিস্ফুট হচ্ছিল। সহসা তিনি একখানি চিত্রের কাছে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত বিস্মিতভাবে তা দেখতে লাগলেন। চিত্রখানি ক্যাসিবিয়াঙ্কার। বালক পিতৃদেবের জন্য অপেক্ষা করছে। লোহিত বর্ণ অগ্নিরাশি বিপুল বিক্রমে
তার অভিমুখে অগ্রসর হচ্ছে। নির্ভীক বালক তাতে কিছুমাত্র ভ্রুক্ষেপ করছে না, বরং উৎকর্ণ হয়ে পিতার আদেশের অপেক্ষাই করছে। চিত্রখানি দেখতে দেখতে সাহেবের হৃদয় করুণার উৎস উছলে উঠল। তারপর অনেকক্ষণ পর্যন্ত আরাম কেদারায় শুয়ে এক মনে কত কি ভাবতে লাগলেন। হঠাৎ যেন বহুদিনের নিস্তব্ধ রুদ্ধ গৃহে উৎসবের বাজনা বেজে উঠল। কৃপণের গৃহে দানসাগর আরম্ভ হল। সাহেব আপনা আপনি বলে উঠলেন, এই দুর্যোগে পাওয়ার হাউস খুলে রাখবার আদেশ দিয়ে ভালো কাজ করিনি। বাবু ছেলে মানুষ, যদি কোনো বিপদ হয় তবে আমি তার জন্য দায়ী। বাবুর অন্তর অত্যন্ত পবিত্র, পরের জন্য যার হৃদয় ব্যাকুল হয় সেই তো মানুষ। একবার মনে করলেন আমিও তার সঙ্গে গিয়ে কাজ করি। না না, তা করলে তার কাজের অংশ নেওয়া হবে, তা কিছুতেই হতে পারে না। তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। পদ্মার দিকের জানলা খুলে সেখানে গিয়ে দাঁড়ালেন। এক দৃষ্টে বাতিঘরের দিকে চেয়ে রইলেন। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, নদী ভীষণ গর্জন করে ছুটেছে। কারও সাড়া শব্দ নেই, কেবল বৃষ্টিপতন ও নদীর গর্জন শোনা যাচ্ছে। ঢং ঢং করে ঘড়িতে এবার 12টা বেজে গেল। সাহেব কিছুতেই ঘুমোতে পারলেন না। জানলার গরাদ অবলম্বন করে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। বৃদ্ধ সেদিন বালকের মতো ঘরের মধ্যে ছুটোছুটি করছেন। এই দেখে বেহারা ভাবল সাহেব কি পাগল হলো? সাহেব তো কোনোদিন এমন করে না। সাহেবের ভাবভঙ্গি বেহারার বড় ভালো মনে হলো না, বরং দেখে আশঙ্কা হলো। খানিক পরে সাহেব ডাকলেন, বেয়ারা। বেয়ারা হুজুর বলে এসে দাঁড়ালো। সাহেব বললেন, তুমি বাড়ি যাও। বেহারা সেলাম করে প্রস্থান করল। প্রবোধ প্রতিদিন বাতিঘরে আসবার সময় একটি হারিকেন লণ্ঠন হাতে করে আনত। সেদিন সে শূন্য হাতেই এসেছিল। এসে দেখল বাতিঘরের লণ্ঠনটি খালাসি নিভিয়ে রেখেছে। বাতিঘরের আলোটি সারা রাত্রি জ্বালাবার নিয়ম ছিল সত্য, কিন্তু তা কোনোদিনই জ্বলত না। যেদিন বড় সাহেব স্বয়ং আসতেন সেই দিনই খালাসি আলো জ্বালাত, এবং তার উপরি লাভ সেদিন মোটেই হতো না। প্রবোধ কোনোদিনই তাকে আলো জ্বালাবার জন্য পীড়াপিড়ি করত না, কারণ সে নিজে আলো নিয়ে আসত। প্রবোধ বাতিঘরে এসে অনেকক্ষণ অবধি নদীর দিকের জানলার ধারে দাঁড়িয়ে পদ্মার অবস্থা দেখতে লাগলো। ভাবল কত লোক হয়তো এই দুর্যোগের পূর্বে বের হয়ে পড়েছে, হয়তো তারা এখনো তীরে উঠতে পারেনি। তার মনে নানারূপ চিন্তা আসছিল। মাঝে মাঝে দাঁড়িদের দাঁড় ফেলার শব্দ ও মাঝির কথা, হুঁশিয়ার হয়ে ভাই, হুঁশিয়ার হয়ে, শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ পরে প্রবোধ ডাকল, খালাসি। খালাসি তখন তন্দ্রা ঘরে স্বপ্ন দেখছিল। তার নববধূ বড় অভিমান করেছে, তার সঙ্গে কথা কইছে না। সে কত সাধ্য সাধনা করছে, তথাপি সে যেন সেদিকে ফিরেও দেখছে না। খালাসি তন্দ্রাবস্থায় হাত বাড়িয়ে কাকে ধরতে গেল। তারপর তার অধরপল্লবের উপর মৃদু হাসি বিকশিত হলো। প্রবোধ ভাবল, আহা বেচারি হয়তো তার বাড়ির স্বপ্ন দেখে আনন্দে বিভোর হচ্ছে। এই সময় সহসা তার দৃষ্টি ইয়ার্ডের বাইরে গিয়ে পড়ল। কিছু পূর্বে যেসব সাহেবের বাংলোয় নৃত্যগীত হচ্ছিল, এখন সেগুলি নীরব নিস্তব্ধ। আলো নির্বাপিত হয়েছে। কেবল একটি বাংলোয় একটিমাত্র আলো ধ্রুব তারার মতো উজ্জ্বল দেখাচ্ছে। প্রবোধ অনেকক্ষণ সেদিকে চেয়ে রইল। এত রাত্রি পর্যন্ত কার ঘরে আলো জ্বলছে? এই প্রবল ঠান্ডা বাতাসে কে বাতায়ন মুক্ত করে রেখেছে? তারপর মনে মনে হিসাব করে ঠিক করল ও কুঠি তারই বড় সাহেবের। তবে কি বড় সাহেব এখনো ঘুমননি? আমাকে বাতিঘরে কাজ করতে আদেশ দিয়ে কি তার বিশ্বাস হয়নি? এই সময় ঘড়িতে 12:30 বাজল। প্রবোধ মনে মনে বলল, আমরা সাহেবকে যতটা দুর্দান্ত মনে করে আশঙ্কা করি, তিনি কিন্তু ততটা নন। আজ তো সাহেব আমাদের সঙ্গে বেশ কথাবার্তা বললেন। দূর থেকে কাউকে ঠিক করা যায় না। তারপর সে মনে করল, ইয়ার্ডের আলোগুলো আর কেন অনর্থক জ্বালিয়ে রাখি।
অমনি সে ডাকল, খালাসি বাতি লে আও। এবার খালাসির তন্দ্রা ভেঙে গেল। সে তাড়াতাড়ি লণ্ঠন খুঁজতে উঠল, কিন্তু প্রবোধ দেখল লণ্ঠন 1 সেকেন্ডের জন্য প্রয়োজন। সুতরাং বাতির অপেক্ষা না করেই সে প্রধান সুইচটি বন্ধ করে দিল। মুহূর্তের ভেতর নদী তীর, ইয়ার্ড সমস্ত অন্ধকার হয়ে গেল। খালাসির তখনও আলো জ্বালা হয়নি। 1 হাত ব্যবধানে অপর একটি সুইচ, সেটি ছোট, সেটি খুলে দিলে কেবল নদী তীরের সমস্ত আলো ও ইয়ার্ডের মধ্যে 2-1টি মাত্র বাতি জ্বলে। কতদিন প্রবোধ এমন অন্ধকারে ঠিক সুইচে হাত দিয়ে অন্যমনস্কভাবে আলো জ্বেলেছে, কিন্তু সেদিন ঠিক জায়গায় হাত দিতে পারল না। যেখানে তার হাত পড়ল সেখান থেকে তার হাত আর নড়ল না। তার সমস্ত শরীরের মধ্যে তড়িৎ প্রবাহ সঞ্চারিত হল। সে নিশ্চল, নিস্পন্দ, নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। এদিকে সাহেব যখন দেখলেন 1 মিনিট হয়ে গেল তবুও কোনো আলো জ্বলল না, তখন তিনি বাংলোয় আর স্থির থাকতে পারলেন না। অকস্মাৎ যেন তার মাথা ঘুরে গেল। তিনি অস্পষ্ট স্বরে বলে উঠলেন, "Oh, poor boy, what have you done?" রাত্রির পরিচ্ছদেই তিনি পাগলের মতো খালি পায়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন। বৃদ্ধের তখন কোনো দিকে লক্ষ্য নেই। অন্ধকারে তার পায়ে কি একটা লাগলো, তিনি পড়ে যেতে যেতে বেঁচে গেলেন। খালাসি ইতিমধ্যে বাতি জ্বালিয়ে দেখল বাবু সুইচ বাস্কের কাছে মৃতের মতো দাঁড়িয়ে আছেন। সে উচ্চকণ্ঠে ডাকল, বাবু, বাবু। কোনো উত্তর নেই। তখন সে সাহেব, করুণাবাবু ও অন্য ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নরেনবাবুকে সংবাদ দিতে দৌড়ল। করুণার সেদিন মাথা ধরেছিল, সুতরাং অনেকক্ষণ পর্যন্ত তার নিদ্রা আসেনি। বসে বসে অন্যতম ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নরেনবাবুর সঙ্গে গল্প করছিল। তখন প্রায় 2-3 মিনিট কেটে গেছে। এমন সময় করুণা বলল, নরেনবাবু, কেন বলুন দেখি, সব আলো একেবারে নিভে গিয়েছে, এখনও জ্বলছে না। নরেনবাবু উত্তর দিলেন, বোধহয় যেন মেন সুইচ অফ করে দিয়ে ছোট সুইচটা খুলে দেবার জন্য আলো নিভে গেছে। তাহলে কি এত দেরি হয়? সে তো 1 সেকেন্ডের কাজ। কথাটা নরেনের মাথায় গেল। সে তাড়াতাড়ি শয্যা থেকে উঠে পড়ল, বলল, ভালো কথা নয়, চলুন দেখি গিয়ে ব্যাপার কি। দ্রুত পদে দুজনে বাসা থেকে বের হয়ে পড়ল। পথে খালাসিকে আসতে দেখে তারা বিপদ গুনল। খালাসি তাদের দেখে চিৎকার করে বলে উঠল, বাবু, প্রবোধ বাবুকে বিজলি লাগা হ্যায়। তখন 3 জনে ছুটে চলল। করুণা বলল, যদি আজ তার সঙ্গে থাকতাম তাহলে এমনটা কিছুতেই হতে পারত না। অল্প দূর যেতে না যেতে সমস্ত আলো জ্বলে উঠল। করুণা নিঃশ্বাস ফেলে বাঁচল। বলল, তবে হয়তো প্রবোধ সামলে নিয়েছে। তখন সকলের মনে একটু আশার সঞ্চার হলো। পাওয়ার হাউসে গিয়ে তারা যা দেখল তাতে বিস্মিত, স্তম্ভিত হয়ে গেল। সাহেব নিজে ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছেন। আলো তিনিই জ্বেলে দিয়েছেন। তার পরিধানে ঢিলা পাজামা, গায়ে মাত্র একটি গেঞ্জি, পায়ে জুতো নেই, কিন্তু মোজা পরা আছে, এবং এক পায়ের মোজা রাঙা ও অপর পায়ের মোজা সাদা। সাহেব প্রবোধকে কোলে নিয়ে তার হাত দুটি অত্যন্ত জোরে নাড়ছেন। মাঝে মাঝে মুখের উপর মুখ দিয়ে ফুঁ দিচ্ছেন। ক্ষিপ্র গতিতে কখনো উঠে দাঁড়িয়ে তার পা দুটি টানছেন। করুণা ও নরেনকে দেখে বললেন, তোমরা কিছু ভালো উপায় জানো কি? নরেনবাবু, আমাদের সেই চাটখানা শীঘ্র নিয়ে আসুন। বাবু, আপনি একে দাঁড় করিয়ে ধরুন দেখি। তারপর সাহেব কত প্রকার প্রণালী অবলম্বন করবার চেষ্টা করলেন। প্রায় 1 ঘন্টা কেটে গেল, তবুও প্রবোধের চেতনা এলো না। সমস্ত শরীর ক্রমে হিম হয়ে এলো। নরেন দেখল সাহেবের পা কেটে অবিশ্রান্ত রক্ত পড়ছে। এক পায়ের মোজা রক্তে ভিজে রাঙা হয়ে গেছে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। বাবু, আর কোনো আশা নেই, কিচ্ছু করতে পারলাম না। এই বলে সাহেব চোখে রুমাল দিলেন ও পাওয়ার হাউস থেকে বের হয়ে গেলেন। পরদিন দেখা গেল সাহেব ভোর 5টার সময় আপিসে বের হয়েছেন। যে কজন বাঙালি সেখানে ছিল
তারা সকলেই সেই রাত্রে প্রবোধের সৎকার করতে গিয়েছিল। বড়বাবু সাহেবের বাংলোয় একখানি চিরকুটে লিখে পাঠিয়েছিলেন যে তিনি ভোরে ডিউটি করতে পারবেন না এবং তাঁদের যেন বেলা 12টা পর্যন্ত ছুটি দেওয়া হয়। বোধহয় সেই জন্যই সাহেব আজ 5টার সময় আপিসে এসেছেন। নিজে কামিজের আস্তিন গুটিয়ে গুদাম থেকে মাল বের করে দিতে লাগলেন। অন্যান্য সাহেব কর্মচারীরা এই ব্যাপারে আশ্চর্যান্বিত হয়ে গেল। ছোট সাহেব বেলা 8টা পর্যন্ত গত রাত্রে দুর্ঘটনার কোনো সংবাদই অবগত ছিলেন না। তিনি যখন দেখলেন বাবুরা যথাসময়ে কর্মে উপস্থিত হল না, তখন হাজিরা পুস্তকে অনুপস্থিতির চিহ্ন দিয়ে রাখলেন। বড় সাহেব সেদিন গম্ভীর হয়ে রইলেন। সকালে খানসামা যখন চায়ের পেয়ালা সামনে হাজির করল, তখন তিনি হাত নেড়ে উঠিয়ে নিয়ে যাবার সংকেত করলেন। চা খেলেন না। অন্যান্য সাহেব সেদিন তার সামনে অগ্রসর হতে সাহস পেল না। অনেকেই অনুমান করল বোধহয় তিনি বিলাত থেকে কোনরূপ দুঃসংবাদের তার পেয়ে থাকবেন। বেলা 12টার পর বাঙালিবাবুরা যখন বিষণ্ণ বদনে শোকসন্তপ্ত হৃদয়ে আপিসে এসে দেখল তাদের হাজিরা করা হয়নি, তখন সে কথা বড় সাহেবকে জানানো হলো। সাহেব রেগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। চিৎকার করে বললেন, আই সেই মিস্টার জোন্স হ্যাজ নো হার্ট অ্যাট অল, এবং পরক্ষণেই খাতা নিয়ে হাজিরা করে দিলেন। তিনি বললেন, তোমরা আজ কেউ কাজ করিও না। প্রবোধের আত্মার মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো যেন সে স্বর্গে গিয়ে সুখী হয়। তারপর সাহেব আর একটি কথাও বললেন না। বাবুরা এতদিন যাকে নির্মম নির্দয় বলে জানত, আজ তাঁর স্বরূপ দেখে স্তম্ভিত হয়ে গেল। কিছুদিন পরে সাহেব পাওয়ার হাউসের দ্বারে একখানি শিলালিপি এঁটে দিলেন। তাতে প্রবোধের সৎ সাহস, পরোপকারিতা ও কার্যকুশলতার পরিচয় খোদিত ছিল। এরপর সাহেব ক্রমশ আরও গম্ভীর হয়ে পড়লেন। কারো সঙ্গে বড় একটা বাক্যালাপ করতেন না। অনেক সময় টেবিলের ওপর চা জুড়িয়ে যেত। অনেক দিন হয়তো চা না খেয়ে আপিসে চলে যেতেন। বেহারা দেখত এক একদিন সাহেব বাসায় এসে পুস্তক পড়তে পড়তে সহসা উঠে ঘরের মধ্যে অনর্থক বিচরণ করছেন। একটা ভয়ানক দুর্ভাবনায় যেন তার হৃদয় ভরে আছে। আপনা আপনি বিড়বিড় করে কি বকতেন, আবার সেই পাওয়ার হাউসের জানলার দিকে গিয়ে অন্যমনস্কভাবে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। তারপর গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে শয্যায় শুয়ে পড়তেন। কোনোদিন বা হঠাৎ পাওয়ার হাউসে গিয়ে উপস্থিত হতেন। অল্পক্ষণ সেখানে দাঁড়িয়ে আবার ফিরে আসতেন। এমন আচরণে সকলে অবাক হয়ে যেত। সাহেব একদিন মনে মনে স্থির করলেন, আমি বাবুকে মেরে ফেলেছি। এমন ভাবনা কেন যে তার মাথার মধ্যে প্রবেশ করেছিল তা তিনিই বলতে পারেন। যত দিন যেতে লাগলো তত বেশি করে এই চিন্তাই তাকে চারিদিক থেকে আচ্ছন্ন করে ফেলল। তিনি যত এই বিষয়ে ভাবতে লাগলেন, ততই তার সেখানে থাকা দিন দিন যেন অসম্ভব হয়ে পড়ল। সেই পরিশ্রমী পরোপকারী যুবকের জন্য তার করুণ অন্তর কাতর হয়ে উঠতে লাগল। সেই যে সেদিন ভয়ানক দুর্যোগের ভেতর পরের জন্য কত না ভয়ভীত অন্তঃকরণে তার সামনে অনুমতি ভিক্ষা করতে এসেছিল, সেই দৃশ্য মনে হলেই সাহেব ছুটে পাওয়ার হাউসে গিয়ে দেখে আসতেন যারা তখন সেখানে কাজ করতেন তারা কেমন আছেন। 2 মাস পরে একদিন শোনা গেল সাহেব কর্ম ত্যাগ করে দেশে যাচ্ছেন। তার সমস্ত জিনিসপত্র বাবুদের ভেতর বিলিয়ে দিলেন। কেউই তার এই সহসা কর্মত্যাগের কারণ জিজ্ঞাসা করতে ভরসা করল না। বিলাত যাবার 3 মাস পরে বড়বাবুর নামে বিলাত থেকে সাহেব রেজিস্ট্রারি ডাকে একখানি পত্র পাঠিয়েছিলেন। তার মধ্যে তিনি তার অধীনস্থ বাবুদের 50,000 টাকা ও প্রবোধের পরিবারকে 25,000 টাকা দান করেছিলেন। পত্রের শেষ ছত্রে তিনি প্রবোধের একখানি ফটোগ্রাফ চেয়ে পাঠিয়েছিলেন। এরপর থেকে তাঁর আর কোনো সংবাদ কেউ পায়নি।